হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সুন্দর কিউট ভাইয়াপুরা অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগতম। তো নরমালি ভাবে এটা হচ্ছে তোমার থেকে একটা বাংলাদেশের ম্যাপ। তো এই বাংলাদেশের মধ্যে এমন কিছু ইতিহাস আ আপকামিং ঘটে গেছে যে ধারণা করলে মানে যে একটু গা শিউরে ওঠে। তার মধ্যে অন্যতম একটা তোমার হচ্ছে কি পার্ট হচ্ছে তোমার বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ বিষয়টা তোমরা নরমালি ভাবে তোমরা আ অধ্যয়ন করে আসছো তোমার হচ্ছে কি মানে আগের ক্লাসে। তো মুক্তিযুদ্ধ বলতে আমাদের কিছুই মানে তোমার কিছুই আমাদের জানার বাকি নেই। তো সবই তো আমরা জানি নরমালি ভাবে। তা বাংলাদেশ সম্পর্কে বলতে গেলে আমাদের মানে হচ্ছে কি অনেক কিছু তোমার হচ্ছে কি বলার প্রয়োজন এবং তোমার হচ্ছে কি অন্যকে যদি তুমি ব্যাখ্যা করতে চাও যে বাংলাদেশে তুমি তোমার কি আছে? অন্য কান্ট্রি তুমি তোমার জার্নিতে গেলা বা ভ্রমণে গেলা সেখান থেকে তোমার একটা লোক বলতে পারে যে, আ আসলে আপনাদের দেশে কি আছে? তো বাংলাদেশ সম্পর্কে আপনি কিছু বলেন। যদি আমরা বলতে না পারি তাহলে আমরা বাঙালি হিসাবে লজ্জিত। তো সেই বাংলাদেশ পরিপ্রেক্ষিতে আমি মোহাম্মদ আসাদুজ্জামান আল হাবিব তোমাদের জিকে বাংলাদেশ অ্যাফেয়ার নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ঠিক আছে? তো এই বাংলাদেশ পরিপ্রেক্ষিতে যতটুকু বাংলাদেশ পরিস্থিতি কভার করে দেওয়া সম্ভব না কেন, আমি মেইনলি মেডিকেলের জন্য, ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য এবং অ্যাডমিশন পরীক্ষার জন্য তোমাদের জাস্ট আমি কভার করে দেব। তো চিল মোডে ভাইয়ার সঙ্গে সুন্দরভাবে কভার করে নিবা। নোটটা সুন্দরভাবে ওয়েবসাইটে তোমার হচ্ছে গিয়ে প্রোভাইড করে দেওয়া হবে। সেই নোটটা তুমি প্রিন্ট আ পে তোমার যদি বাসায় প্রিন্টার থাকে তাহলে প্রিন্টার থেকে প্রিন্ট করে নিয়ে পড়বা। আর যদি তোমার হচ্ছে কি প্রিন্টার যদি বাসায় না থাকে তাহলে তো তোমাকে এতটুকুই আমি রিকোয়েস্ট করব তুমি যেকোনো প্রিন্টার একটা দোকান গিয়ে তুমি প্রিন্ট করে নিতে পারো। তো প্রিন্ট করার যা সিস্টেম আছে। তো আমাকে পার্সোনাল ভাবে বললে আমি তোমার হচ্ছে কি ডাউনলোড অপশন তোমার হচ্ছে কি ওপেন করে তোমাকে প্রোভাইড করে দেব। ঠিক আছে? তো ওভারঅল আজকে আমরা জিকে আমরা কি মানে পার্টটা শুরু করতে যাচ্ছি বাংলাদেশ পরিচিতি এই পার্টটাই আমরা পড়ব। ঠিক আছে? তো এই বাংলাদেশ পরিচিতি পার্টটা হিউজ পরিমাণে ইম্পোর্টেন্ট এবং হিউজ পরিমাণ এখান থেকে এমসিকিউ তোমার হচ্ছে কি এমসিকিউ তে অনেক পরিমাণ আসতে পারে এবং বা তোমার হচ্ছে কি রিটেন ভর্তি পরীক্ষায় তোমার হচ্ছে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তোমার রিটেন এর ক্ষেত্রে আসতে পারে। তো আমরা যতটুকু কভার করে দেওয়া সম্ভব না কেন আজকের ক্লাসে ততটুকু ভাইয়া সুন্দরভাবে কভার করে দিবে। তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে তোমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে নোট ডাউন করে নিবা এবং যদি তোমার এই নোটটা আগে থেকে প্রিন্ট করা থাকে তাহলে আমি আরেকটু তোমাকে বলব যে সুন্দরভাবে তুমি এখান থেকে দেখে নিতে পারো। ওভারঅল আমরা সুন্দরভাবে দেখে নিব। ঠিক আছে? তো ওভারঅল আমরা বাংলাদেশ পরিচিতি আমরা শুরু করতে যাচ্ছি। তো শুরু করার ক্ষেত্রে তোমাদের আমি যা বললাম সুন্দরভাবে মেইনটেইন করে চলবা এবং সুন্দরভাবে আমার সঙ্গে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিবা। যে আমরা বাংলাদেশের অবস্থান সম্পর্কে তোমার থেকে জানবো এবং সীমানা এবং আয়তন সম্পর্কে জানবো। এটা হিউজ পরিমাণে ইম্পোর্টেন্ট। এখানে কি বলছে? বাংলাদেশ রাষ্ট্রীয় নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। যার ইংলিশ টার্মটাকে বলা হয় দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ। তাহলে এই যে দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ এই পয়েন্টটা তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? এভাবে মুখস্থ করতে হবে যে বাংলাদেশের রাষ্ট্রীয় নাম হলো কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। শেষ। তারপর কি এবার এই বিভাগ কয়টা আছে? এর বিভাগ সংখ্যা হচ্ছে ৮ টি। সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ। এখান থেকে মুখস্থ করতে হবে। তাহলে এখান থেকে এভাবে কোয়েশ্চেন আসতে পারে যে সর্বশেষ বিভাগের সংখ্যা তোমার না সরি সর্বশেষ বিভাগ তোমার হচ্ছে কোনটি? ময়মনসিংহ। জেলা কয়টি আছে ভাইয়াপুরা? জেলা আছে ৬৪ টা। মুক্তিযুদ্ধের সময় সেখানে আবার তোমার হচ্ছে কি নরমালি ভাবে আমাদের জেলা আছে ৬৪ টা। এখন অবধি মানে আমি যে কথা বলতেছি এখন অবধি তোমার জেলা আছে ৬৪ টা এবং সর্বশেষ বিভাগ হচ্ছে তোমার হচ্ছে কি ময়মনসিংহ এবং তোমার সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ তোমার দ্যাটস রাইট। কিন্তু বিভাগ আছে ৮ টা। কিন্তু মুক্তিযুদ্ধের সময় ছিল বিভাগ তোমার হচ্ছে কি সেখানে ছিল ৪ টা এবং জেলা ছিল ১৯ টা। তাহলে ভাবা যায় দেখো কত বড় এরিয়া ছিল এবং কতটুকু সংখ্যায় ছিল। তাহলে এখান থেকে এভাবে তোমার থেকে এমসিকিউ তে তোমার এভাবে নরমাল ভাবে কোয়েশ্চেন চলে আসতে পারে। এভাবে কোয়েশ্চেন চলে আসবে যে বাংলাদেশের তোমার নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ভালো কথা। এবং তোমার হচ্ছে কি এখান থেকে এভাবে তোমার হচ্ছে কি কোয়েশ্চেন তোমার থেকে চলে আসবে যে তোমার বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে নাম এখানে আছে তার ইংলিশটা আমাকে কি বলা হয়? দ্যা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বলা হয়। তাহলে এখান থেকে আমাদের এতটুকু মুখস্থ করে নিতে হবে। এবং সেখানে বিভাগে তোমার রয়েছে ৮ টি এবং সর্বশেষ বিভাগের সংখ্যা হচ্ছে কি তোমার সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ এবং সেখানে জেলা রয়েছে ৬৪ টা এবং মুক্তিযুদ্ধের সময় সেখানে বিভাগ ছিল ৪ টা এবং জেলা ছিল ২৯ টা। একদম অনেক ইম্পোর্টেন্ট। তুমি একদম মাস্ট পড়ে নিবা। তারপর আমরা নেক্সটে চলে আসলাম। নেক্সট এখানে কি বলছে ভাইয়া পরে দেখো চলো। এখানে বলছে ভৌগোলিক সীমানা। অর্থাৎ ভৌগোলিক সীমানার দিক দিয়ে যদি আমরা কল্পনা করতে যাই, তাহলে উত্তরে কি আছে? উত্তরে তোমার হচ্ছে পশ্চিমবঙ্গ আছে। একদম ইম্পোর্টেন্ট। একদম তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, না ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পড়ো বা যেকোনো ইংলিশে তোমার হচ্ছে কি তোমার তোমার জিকে জন্য এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে বলো না কেন, একদম ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তোমার এগুলা মাস্ট জানতে হবে।
যে ভৌগোলিক সীমানা তোমার হচ্ছে কি উত্তরে কি আছে? উত্তরে রয়েছে বা তোমার পশ্চিমবঙ্গ, তারপর হচ্ছে মেঘালয়, আসাম রয়েছে এবং পূর্বে রয়েছে তোমার হচ্ছে কি ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মিয়ানমার এবং পশ্চিমবঙ্গে রয়েছে তোমার কি আছে? পশ্চিমবঙ্গে রয়েছে তোমার হচ্ছে কি ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর এবং ভারতের তোমার হচ্ছে কি আন্দামান নিকোবপুঞ্জ তোমার হচ্ছে রয়েছে। তাহলে ভাইয়ের সঙ্গে আরেকবার সুন্দরভাবে আমরা কি করে নিই? সুন্দরভাবে আরেকবার পড়ে নিই। যে ভৌগোলিক সীমানার মধ্যে অন্যতম হচ্ছে ভারতে তোমার কি আছে? পশ্চিমবঙ্গ রয়েছে। ঠিক আছে? মেঘালয় আছে, আসাম রয়েছে। মুখস্থ করবা। পূর্বে কি আছে? আসাম রয়েছে, তারপর হচ্ছে ত্রিপুরা আছে, মিজোরাম আছে। করে নিলাম। তারপর হচ্ছে কি মিয়ানমারও এখানে অন্তর্ভুক্ত। পশ্চিমে আছে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে আছে বঙ্গোপসাগর। তাহলে এই যে বঙ্গোপসাগরটা কোথায় অবস্থিত হতে পারে? বা এই দক্ষিণে অবস্থান করে থাকে। এবং ভারতের কি আছে? আন্দামান প্লাস নিকোবরপুঞ্জ দ্বীপ আছে। আমরা এইগুলা সবগুলা টনটনা মুখস্থ করব। সবগুলা হচ্ছে ইম্পোর্টেন্ট। এই যে তোমার হচ্ছে কি এই আমি আমার পার্সোনাল বেসে তোমার হচ্ছে কি আমি তোমার হচ্ছে কি নোটটা করে তোমার থেকে প্রোভাইড করতেছি এবং পড়ায় দিচ্ছি। এই কারণে যেন কমপ্যাক্ট তুমি একটা ক্লাস পাইতে পারো। সুন্দরভাবে যেন তোমার হচ্ছে কি মানে অনেক তোমার হচ্ছে কি অনেকগুলো তোমার পাবলিকেশন বই আছে। ওগুলা থেকে তোমার বেসিক্যালি তোমার হচ্ছে কি যেগুলা লাগে না ওগুলা আমরা পড়ব না। বেসিক্যালি অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার যতটুকু লাগে ততটুকুই তোমাকে পড়াই দেব। এখান থেকেই তুমি কমন পাবা 100% তোমার হচ্ছে কি আমি গ্যারান্টি দিলাম। সুন্দরভাবে এখান থেকে তুমি কভার করে নাও। তাহলে আমরা চলে আসলাম যে গ্রিনাস মানের সময়ের সাথে বাংলাদেশে স্থলের সময় পার্থক্য কত ঘন্টা হতে পারে? কত ঘন্টা ভাইয়া পুরো হতে পারে? এখানে তোমার হচ্ছে কি ৬ ঘন্টা সময় হতে পারে। অর্থাৎ প্লাস ৬ ঘন্টা হতে পারে। এখন কথা হচ্ছে যে আমার তোমার হচ্ছে কি মানে তোমার পিসিতে বাজতেছে তোমার হচ্ছে ১১টা। এখন তোমার হচ্ছে গ্রিনিচে মানানজয়ী তোমার হচ্ছে সময়টা হবে ৬ যোগ হবে। ৬ যোগ হলে কত আসবে? তোমার কত আসবে? ১৬ আসবে। অর্থাৎ তোমার হচ্ছে কি তখন আমার ঘড়িতে বাজবে তোমার হচ্ছে কি তোমার নরমাল ভাবে আমার ঘড়িতে বাজবে তোমার হচ্ছে কি তোমার তোমার ১৬ তাহলে এখানে চলে আসলো কি ১৭ তাহলে ১২ থেকে যদি ৫ বিয়োগ করি তাহলে কত আসবে? ১২ থেকে ১২ আর ৫ তাহলে ৫ অর্থাৎ ৫ টা বাজবে। ঠিক আছে না? ৫ টা এএম বাজবে। তো গ্রিনচের মান অনুযায়ী আমার সময় ৫ টা এম বাজবে। তো এভাবে গণনা করবা যে কত ঘন্টা পর্যন্ত হতে পারে? ৬ ঘন্টা পর্যন্ত হতে পারে। শেষ। তারপর হচ্ছে অর্থাৎ গ্রিনহুইচ ইস এ টাউন ইস সাউথার্ন লন্ডন। দ্যা ফুল ফর্ম অফ তোমার হচ্ছে জিএসটি। দ্যা ফুল ফর্মটা কি? গ্রিনহুইচ ম্যান টাইম হতে পারে। তাহলে এটা ফুল ফর্মটা মুখস্থ করতে হবে মাস্ট। তারপর হচ্ছে জিএসটি ইস দ্যা মিনিং অফ সোলার টাইম তোমার হচ্ছে এট গ্রিনহুইচ লন্ডন রয়াল তোমার হচ্ছে কি অবজারভেটরি। গ্রিনস মন্দিরকে পৃথিবীতে মধ্যভাগে কল্পনা করে বিশ্বের সকল দেশের জন্য এই মন্দিরের সময়কে আন্তর্জাতিক ঠান্ডার সময় হিসেবে ব্যবহার করেছেন। জাস্ট গো ফর রিডিং। রিডিং দিলে তোমার এখান থেকে তোমার হয়ে যাবে। আর তোমার কিছুই মুখস্থ করতে হবে না। তারপর নেক্সট পয়েন্টে চলে আসলাম। নেক্সট পয়েন্টটা ইম্পোর্টেন্ট। আমি আর দাগাই নেই। তারপর ভাইয়ের সঙ্গে আরেকবার পড়ে নেব। যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তোমার হচ্ছে কি মানে তোমার হচ্ছে ২০ ডিগ্রি ৩৪ মিনিট উত্তরে অক্ষরেখাংশ থেকে ২৬ ডিগ্রি তোমার হচ্ছে ৩৮ উত্তর, ৩৮ তোমার হচ্ছে মিনিট উত্তর অক্ষাংশ অক্ষরেখা ৮৮ ডিগ্রি তোমার হচ্ছে ১ মিনিট থেকে ৯২ ডিগ্রি ৪১ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত হতে পারে। তাহলে তোমার মাস্ট মুখস্থ করতে হবে। পৃথিবীর মানচিত্রে কোন স্থানের অবস্থান নির্ণয় করার জন্য পূর্বে পশ্চিমে যে তোমার হচ্ছে কি কতগুলো কাল্পনিক রেখা অঙ্কন করা হয়েছে তাকে অক্ষরেখা বলা হয়। জাস্ট আমরা এতটুকু মনে রাখলাম। অক্ষরেখাগুলোকে ছেদ করে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বিন্দু পর্যন্ত কতগুলো অর্ধবৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে তাকে বলা হয় দ্রাঘিমা আর অংশ। তাহলে কি এখান থেকে আমরা এতটুকু জাস্ট খালি এখান থেকে তোমার বর্জরভাবে এতটুকু পড়ে নিবা যে কতটুকু পড়তে হবে ভাইয়া পুরা এতটুকু তোমার কাছে কি পড়ে নিতে হবে যে এখানে তোমার থেকে এখানে তোমার থেকে ভৌগোলিক অবস্থান তোমার কি উত্তরে কত থেকে কত ডিগ্রি নিযুক্ত হতে পারে ২০ ডিগ্রি ৩৪ মিনিট থেকে তোমার কি ২৬ ডিগ্রি ৩৮ তোমার কি মিনিট হতে পারে এবং উত্তর অক্ষাংশ থেকে তোমার কি ৮৮ ডিগ্রি ১ মিনিট থেকে ৯২ ডিগ্রি ৪১ মিনিট পর্ব দ্রাঘিমের অংশ হতে পারে। এবার সেখান থেকে অক্ষরেখার রিডিং করে নিবা, দ্রাঘিমের অংশ রিডিং করে নিবা। আর এখান থেকে তোমার কিচ্ছু মুখস্থ করতে হবে না। ঠিক আছে না? জাস্ট যদি নোটটা তোমার হাতে থাকে তাহলে সুন্দরভাবে নোটটা আন্ডারলাইন করে নিবা। তারপর চলে আসলাম যে আবহাওয়ায় চলে আসলাম। যে বাংলাদেশের আবহাওয়া না গরম, না শীত, না বর্ষা, না তুফান, না ঘূর্ণিঝড়, না আর্দ্র-তাম্র। তো নাতিশীতোষ্ণ বা সমভাবাপন্ন তোমার হতে পারে। তাহলে এখান থেকে তোমার এভাবে কোয়েশ্চেন চলে আসছিল তোমার কোন এক তোমার হচ্ছে কি ভর্তি পরীক্ষায় ভার্সিটিতে যে তোমার হচ্ছে কি মানে বাংলাদেশে তোমার হচ্ছে আবহাওয়া নিচের কোনটির ক্ষেত্রে সঠিক? এটা সমভাবাপন্ন হতে পারে এবং নাতিশীতোষ্ণ হতে পারে। ক্রান্তীয় মৌসুমে জলবায়ুর দিকে বিবেচনা করে পাওয়া যায় জলবায়ুতে গ্রীষ্মের প্রাধান্য থাকে এবং গ্রীষ্মের দক্ষিণ-পশ্চিম দিক থেকে শীতল কালে উত্তর-পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়। তাহলে আমরা এখান থেকে যতটুকু পড়লাম না কেন সুন্দরভাবে অতটুকু পড়ে নিবা। আর সুন্দরভাবে এখান থেকে তোমার থেকে এই পার্টগুলো তোমার সুন্দরভাবে রিডিং দিলে হয়ে যাবে। আমাকে দিয়ে সব পড়তে হবে এমনটা না। কিন্তু রিডিং তোমাকে যে দিতে হবে এইটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট। তোমার ভালোভাবে রিডিংটা দিতে হবে। আমি বলতেছি রিডিং দিতে হবে। রিডিং না দিলে তুমি তোমার এই যে তোমার ব্রেইনে তুমি যে ভাবনা চিন্তা করবা, ব্রেইনকে ভাবনা চিন্তা করার জন্য এক্সট্রা ইনফো ব্রেইনের দরকার পড়ে। তো এই এক্সট্রা ইনফোর দরকার পড়ে বিধায় আমরা সুন্দরভাবে আমাদের রিডিং দিতে হবে। ঠিক আছে? তারপর চলে আসলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্যে চলে আসলাম। বিশেষ ক্ষেত্রে তোমার হচ্ছে এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে? মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, তারপর ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য, ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য একদম এই যে এগুলা একদম এক্সট্রা ইম্পোর্টেন্ট এগুলো তোমার মাস্ট লাগবে।
কি বলছে এখানে? চলো যে রাজধানী কি? বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। তারপর হচ্ছে বাণিজ্যিক রাজধানী বলা হয় কাকে? চট্টগ্রামকে বলা হয়। সরকারি পদ্ধতি কি? সংসদীয়। বাংলাদেশে তোমার হচ্ছে কি উপজেলার সংখ্যা কতটি? ৪৯৫ টি। পৌরসভা কয়টি আছে? ৩২৮ টি আছে। আয়তনে কত লক্ষ? বর্তমান রয়েছে তোমার হচ্ছে কি ১,৬৭,৬১০ বর্গ কিলোমিটার। যদি অপশনে এটা না থাকে তাহলে তোমার যদি অপশনে থাকে যে আগেরটা যদি থাকে আগেরটা অবশ্যই দেখাইতে হবে। কিন্তু, কিন্তু এখানে তোমার অল্প একটু এলার্ট থাকতে হবে যে আসলে আছে কোনটা? পুরাতনটা আছে, তারপর নতুনটাও আছে। তোমার মাস্ট বি আমি প্রেফার করব নতুনটা দাগাইতে। যে ১,৬৭,৬০০ তোমার ১০ বর্গ কিলোমিটার তখন প্রেফার হবে অনেক বেশি ক্ষেত্রে। আর যদি অপশনে যদি নাই থাকে এটা তাহলে ১,৬৭,৫৭০ বর্গ কিলোমিটার পড়ে নিবা। মুখস্থ বিদ্যা এখানে এপ্লাই করবা। বা কত বর্গ হাজার মাইল হতে পারে? ৪৭,৫০০ ৯৭৭ বর্গ মাইল হতে পারে। এখান থেকে আমরা এতটুকুই জানলাম। আয়তনের দিক থেকে বিশ্বের অবস্থান কততম? আয়তনের দিক দিয়ে বিশ্বের অবস্থান হচ্ছে কি ৯৪ তম। দক্ষিণ এশিয়া অবস্থান কততম? ৪র্থ তম। তাহলে এগুলা যেগুলাই পড়লাম না কেন, ইনফিনিট টেন্সটা ইম্পোর্টেন্ট ভাইয়া, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আমি তোমাকে বললাম যে দেখবা যে এগুলা তোমার এমবিশনের ক্ষেত্রে আমার চলে আসছিল। চলে আসছিল না, না চলে আসছে এবং অনেক ক্ষেত্রেই আসছিল এবং বিসিএস ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও আমি বললাম না যে বিসিএস ভর্তি পরীক্ষাতেও এগুলা চলে আসছে। তো এগুলা আসলে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট বলতেছি। এগুলো অনেক ইম্পোর্টেন্ট। তারা একবার আমরা রিভিশন দিয়ে দিই ভাইয়ের সঙ্গে যে রাজধানী কি? রাজধানী ঢাকা। বাণিজ্যিক তোমার হচ্ছে বা তোমার রাজধানী কাকে বলা হয়? চট্টগ্রামকে বলা হয়। 5 স্টার ইম্পোর্টেন্ট। এখানে তো ভেরি ইম্পোর্টেন্ট দিলাম। এটাও 5 স্টার ইম্পোর্টেন্ট। তাহলে জাতীয় সংসদ পদ্ধতি কি? সংশোধনীয়। তো বাংলাদেশের উপজেলা সংখ্যা কতটি? ৪৯৫ টি। পৌরসভা আছে তোমার হচ্ছে ৩২৮ টি আছে এবং বর্তমানে আয়তন সংখ্যা কত হতে পারে? ১,৬৭,৬১০ বর্গ কিলোমিটার। যদি না থাকে তাহলে ১,৬৭,৫৭০ বর্গ কিলোমিটার দাগায় নিবা। এবং সেটা বর্গ মাইলে কত হতে পারে? যে ৫৬,হাজার তোমার হচ্ছে ৯৭০ বর্গ মাইল হতে পারে। এখান থেকে টিটিএম করে নিব আমরা। টন মুক্ত করে নিব। যেটা আয়তনের দিক থেকে তোমার হচ্ছে বাংলাদেশের অবস্থান কততম? ৯৪ তম। এইটাই তোমার এই কোয়েশ্চেনটা বিসিএস ভর্তি পরীক্ষায় চলে আসছিল। কোন বিসিএস ভর্তি পরীক্ষায় চলে আসছিল আমার ঠিক মনে নেই। কিন্তু চলে আসছিল। দেখি তোমার দক্ষিণ এশিয়ার অবস্থান কততম? ৪র্থ তম হতে পারে। এগুলা মাস্ট তোমরা কি করবা? মুখস্থ করে নিবা। তাহলে এই পয়েন্টটা থেকে আমরা এতটুকুই জানলাম। এই পেজটা থেকে আমরা যতটুকু পড়লাম না কেন ভাইয়ার সঙ্গে সুন্দরভাবে পড়ে নিবা এবং আন্ডারলাইন করে নিবা। ঠিক আছে? তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট এখানে কি বলছে? বাংলাদেশে তোমার হচ্ছে কি তোমার রেখার নাম একটি তোমার হচ্ছে নাম হচ্ছে কি ট্রপিক অফ ক্যান্সার। ঠিক আছে না? কি হতে পারে? ট্রপিক অফ ক্যান্সার হতে পারে। এটা আমরা পড়ে নেব যে বাংলাদেশে তোমার হচ্ছে কর্কট ক্রান্তি রেখার নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। যা চেয়ে ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। তাহলে এখান থেকে এভাবে কোয়েশ্চেন আসতে পারে যে কর্কট ক্রান্তি রেখার নাম কি? ট্রপিক অফ ক্যান্সার। ঠিক আছে না? এটা কত ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত? ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত হতে পারে। ভৌগোলিকভাবে যে গুরুত্বপূর্ণ রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে সেটি হলো কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। যা ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। তাহলে কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ? ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। তুমি টনটনা মুখস্থ করে নিবা। ঠিক আছে না? এখান থেকে আমার বোঝার কিছুই নাই। জিকে পড়ার নিয়মটা হচ্ছে কি তোমার মুখস্থ করা বিদ্যা। ঠিক আছে না? তো মুখস্থ করলে হবে এখানে যে তোমার বোঝারও কিছু নাই, আহামরি এখানে ম্যাথও নাই। তো আমরা সুন্দরভাবে মুখস্থ করে নেব। তারপর চলে আসলাম বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত হতে পারে? বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হতে পারে তোমার হচ্ছে কি? তোমার হচ্ছে কি ৫,১৭৮ কিলোমিটার হতে পারে। মোট স্থলভাগ হতে পারে তাহলে ৪,৪২৭ কিলোমিটার হতে পারে। বাংলাদেশে ভারতের সীমানা তোমার হচ্ছে কি ৪,১৫৬ কিলোমিটার। এবং বাংলাদেশে মিয়ানমারের সাথে সীমারেখা হতে পারে ২০০ তোমার হচ্ছে কি ৭১ কিলোমিটার। ইম্পোর্টেন্ট যতগুলি আমি লাল কালি দিয়ে দাগায় দিচ্ছি না কেন সব ইম্পোর্টেন্ট। বাংলাদেশে তোমার সাথে তোমার থেকে সীমান্ত সংযোগ রয়েছে কয়টি দেশে? দুইটি দেশে। একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে মায়ানমারের সাথে। বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? ৩২ টি একদম ইম্পোর্টেন্ট। ভারতের সাথে সীমান্ত সংযোগ রয়েছে কয়টি দেশের? তোমার হচ্ছে ৩০ টি জেলার সাথে রয়েছে। বা মিয়ানমারের সাথে সীমান্ত তোমার হচ্ছে কি রয়েছে ৩ টি জেলা। একটা হচ্ছে রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মায়ানমারের সাথে তোমার হচ্ছে উভয় দেশের সীমানা রয়েছে। এগুলো তোমাকে পড়তে হবে। এগুলো তোমার মাস্ট মুখস্থ করতে হবে। তারপর চলে আসলাম যে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলাগুলো কি, কি? রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, তারপর হচ্ছে মিয়ানমারের সরি তোমার মিয়ানমারের তোমার হচ্ছে কি চীন এবং রাখাইন প্রদেশ বাংলাদেশের সীমান্তবর্তী রয়েছে। তাহলে এখান থেকে আমরা মুখস্থ করব। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে কয়টি দেশে? ৬ টি বিভাগে এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে তোমার হচ্ছে ১ টি বিভাগে। তার নাম কি? চট্টগ্রাম। ভারতের সাথে সীমান্ত সংযোগ নেই কার? একটা ঢাকার, একটা হচ্ছে বরিশালের। তো মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ বিদ্যা ভাই। তুমি পড়ে নিবা। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? এই যে তোমার হচ্ছে ১২ নটিক্যাল মাইল। ১ নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে? 1.853 মিটার পর্যন্ত হতে পারে। তাহলে ১ নটিক্যাল মাইল সমান 1.85 তোমার হচ্ছে কি 853 কিলোমিটার হতে পারে। তাহলে ১ নটিক্যাল মাইল সমান কত হতে পারে? এই যে তোমার হচ্ছে 1.853 কিলোমিটার হতে পারে। এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করব। তারপর হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা যদি চলে আসি যে অর্থনৈতিক সমুদ্র সীমা ২০০ নটিক্যাল মাইল হতে পারে। মুখস্থ করে নিবা। ভারত বা তোমার বাংলাদেশ, ভারত এবং তোমার হচ্ছে সীমায়িত সীমান্তর তোমার হচ্ছে কি তোমার ২ কিলোমিটার। ঠিক আছে না? কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে? ২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এবং ফেনী জেলা মুহুরী চর এখানে অবস্থান করে থাকে। তাহলে আমরা এতটুকু আমরা মুখস্থ করে নেব। ঠিক আছে? তারপর চলে আসলো যে ভারতের উত্তর-পূর্বে ৭ টি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয়। তাহলে ভারতের তোমার হচ্ছে কি রাজ্য আছে তোমার হচ্ছে ৭ টা। তাই একে সেভেন সিস্টার বলা হয়। এখান থেকে এই পয়েন্টটা মুখস্থ করে নিবা। ঠিক আছে? তারপর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের তোমার রাজ্যসমূহ হচ্ছে রাজ্যসমূহ ৭ টা রয়েছে। তাই একে সেভেন সিস্টার বলা হয়।
সেই ৭ টার কি হতে পারে? আমৃত্যু দিয়ে মনে রাখবা যে তে হচ্ছে তোমার আসাম, তারপর হচ্ছে মতে হচ্ছে মিজোরাম, তারপর হচ্ছে কি ততে হচ্ছে ত্রিপুরা, তারপর হচ্ছে তে হচ্ছে অরুণাচলা এবং তোমার হচ্ছে কি মণিপুর এবং মেঘালয় এবং নাগাল্যান্ড হতে পারে। বিশেষ ক্ষেত্রে হচ্ছে কি এটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পোর্টেন্ট। ভার্সিটির ক্ষেত্রে একদম তোমার মাস্ট ইম্পোর্টেন্ট তোমার করে নিতে হবে। এভাবে তোমার ট্রু ফলস এর কোয়েশ্চেন চলে আসবে যে তোমার হচ্ছে কি তোমার ৫ টি 7 সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত হয় কোনটি? 7 সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি? এভাবে ট্রু ফলস আসতে পারে বা এমসিকিউ তেও তোমার একদম ইম্পোর্টেন্ট তো সুন্দরভাবে পড়ে নিবা। যে আসাম, তারপর হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, অরুণাচলা, তারপর হচ্ছে কি মণিপুর, মেঘালয় এবং নাগাল্যান্ড হতে পারে। তো মুখস্থ করলাম। 7 সিস্টারের রাজ্যগুলো সীমান্ত নয় সেগুলো হচ্ছে কোনগুলো নয় হতে পারে না? অরুণাচলা হতে পারে না, মণিপুর হতে পারে না এবং নাগাল্যান্ড হতে পারে না। তাহলে এই পয়েন্টটা তোমার মুখস্থ করতে হবে যে 7 সিস্টারের রাজ্যগুলো সীমান্ত নয় কোনগুলো? একটা হচ্ছে অরুণাচলা, একটা হচ্ছে মণিপুর, একটা হচ্ছে নাগাল্যান্ড। তাহলে আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিবা এবং সুন্দরভাবে তোমার হচ্ছে গিয়ে পজ করে ক্লাসটা সুন্দরভাবে করে নিবা। তাহলে আমরা এই পয়েন্টটা থেকে আমরা এতটুকুই জানলাম। আমরা সুন্দরভাবে আরেকবার রিভিশন দেব। রিভিশন দিয়ে তারপর আমরা এই পার্টটা আমরা শেষ করে দেব। যে এখানে বলছে যে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? ৫,১৫৭ কিলোমিটার মুখস্থ করবা। আর বা তোমার হচ্ছে কি তোমার ৪,৪২৭ কিলোমিটার কার স্থল সীমা হতে পারে। ৪,১৫৬ কিলোমিটার কিসের হতে পারে? ভারতের সীমারেখা হতে পারে। তারপর কি বাংলাদেশের মিয়ানমারের সীমারেখা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? ২৭৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে কয়টি দেশের? ২ টি দেশের। একটা ভারত, একটা হচ্ছে কি মিয়ানমার। আ বা বা তোমার মোট সীমান্ত জেলা কয়টি? এটা হচ্ছে ইনফিনিটি স্টার ইম্পোর্টেন্ট এই কোশ্চেনটা যে তোমার হচ্ছে কি ৩২ টি দেশে রয়েছে ভারতের সাথে সীমান্ত সংযোগ রয়েছে ৩০ টি দেশে। তাহলে মোট সীমান্ত রয়েছে ৩২ টা। কিন্তু ভারতের সাথে সীমান্ত রয়েছে ৩০ টা। বা মিয়ানমারের সাথে সীমান্ত সংযোগ রয়েছে ৩ টা। রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং তোমার হচ্ছে কি মায়ানমারের উভয় দেশের সীমান্ত রয়েছে। তাহলে এখান থেকে এমনি এমসিকিউ তোমার কোশ্চেন চলে আসতে পারে যে তোমার হচ্ছে কি কার সাথে ভারত এবং মায়ানমারের উভয় দেশের সীমান্ত রয়েছে? রাঙ্গামাটি জেলার সাথে। ঠিক আছে? এখান থেকে এতটুকু মুখস্থ করবা। মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলাগুলো হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, তোমার হচ্ছে কি মায়ানমারের ৩ এবং রাখাইন প্রদেশ হতে পারে। তারপর হচ্ছে কি ভারতের সাথে সীমান্ত সংযোগ রয়েছে ৬ টি বিভাগের। তারপর হচ্ছে চলে আসলাম যে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে ১ টি বিভাগের। তা হচ্ছে চট্টগ্রাম। এটা মনে রাখবা এটা ব্যতিক্রমধর্মী তো পড়তে হবে। তারপর হচ্ছে কি ভারতের সাথে সীমান্ত সংযোগ নেই ঢাকা এবং বরিশালে। তাহলে এটা তোমার ৫ স্টার ইম্পোর্টেন্ট সেক্ষেত্রে এই কোশ্চেনটা তোমার অনেকবার চলে আসছিল বিসিএস ভর্তি পরীক্ষা এবং মেইন তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষা যে ভারতের সাথে সীমান্ত সংযোগ নেই কার? ঢাকা এবং বরিশাল বিভাগের নেই। রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? ১২ নটিক্যাল মাইল। এটাই তোমার হচ্ছে বিসিএস ভর্তি পরীক্ষায় চলে আসছিল। তো এটা আমাদের মাস্ট মুখস্থ করতে হবে যে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? কত নটিক্যাল মাইল হতে পারে ভাইয়া পুরা? যে তোমার হচ্ছে কি ১২ নটিক্যাল মাইল হতে পারে। তাহলে ১ নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? ১.853 কিলোমিটার হতে পারে। এখান থেকে এতটুকু মুখস্থ করব। অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল হতে পারে? অর্থনৈতিক সমুদ্র সীমা ২০০ নটিক্যাল মাইল হতে পারে। এই পয়েন্টটা আসলে ইম্পোর্টেন্ট। ইনফিনিটি ইম্পোর্টেন্ট, ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে না? এটা মুখস্থ করতে হবে যে অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? ২০০ নটিক্যাল মাইল। বাংলাদেশে ভারতের অমীমাংসিত সীমান্তর ২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভারতের উত্তর-পূর্বে ৪ টি রাজ্যকে বলা হয় 7 সিস্টার। তাহলে কি এই 7 সিস্টারের মধ্যে অন্তর্ভুক্ত কোনগুলো হতে পারে? আমরা সুন্দরভাবে পড়লাম এবং ৯ কোনগুলো সুন্দরভাবে আমরা ভাইয়ের সঙ্গে পড়ে নিলাম। এবং আমরা নেক্সট আমরা কি তোমার পয়েন্টে চলে যাব। যে সীমান্তর তোমার হচ্ছে কি ৩২ যে রাজ্য 7 সিস্টার অন্তর্ভুক্ত নয় তা হচ্ছে কি পশ্চিমবঙ্গ। তাহলে কি বঙ্গ? পশ্চিমবঙ্গ হতে পারে। ভারতের মোট ৫ টি রাজ্যে বাংলাদেশের সীমান্ত রয়েছে সেগুলো হচ্ছে কি একটা হচ্ছে তোমার আমি ত্রিমেপ দিয়ে মনে রাখবা যে একটা হচ্ছে কি আসাম, একটা হচ্ছে মিজোরাম, একটা ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পোর্টেন্ট। ঠিক আছে না? তো সুন্দরভাবে এটা কভার করে নিবা। ভার্সিটির ক্ষেত্রেও এট দ্য সেম তোমার হচ্ছে কি কাহিনী। তো আমরা পড়ে নেব ভার্সিটির জন্য একদম ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আমরা আরেকবার সুন্দরভাবে রিভিশন দিয়ে দিই। রিভিশনের মধ্যে দিয়ে যাই যে তোমার হচ্ছে কি পশ্চিমবঙ্গ রয়েছে সেটা হচ্ছে কি 7 সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ৫ টি রাজ্য অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হচ্ছে কি তোমার আসাম, তারপর হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং তোমার পশ্চিমবঙ্গ হতে পারে। তারপর চলে আসো যে সীমান্তর গুলো জেলা সমতলীয় হলো ময়মনসিংহ, সিলেট বিভাগে। তাহলে কি ময়মনসিংহ, সিলেট বিভাগ রয়েছে। ২ টি বিভাগে ৪ টি করে জেলা রয়েছে। সেটা হচ্ছে কি ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর। তারপর হচ্ছে সিলেটে হচ্ছে কি মৌলভীবাজার এবং সুনামগঞ্জ হতে পারে। এগুলা মুখস্থ করতে হবে। এগুলো নরমাল তোমার হচ্ছে কি এমসিকিউ এর জন্য ইম্পোর্টেন্ট মুখস্থ তোমার মাস্ট করতে হবে। যে বাংলাদেশের গ্রামের সংখ্যা কতটি? আ তোমার হচ্ছে ৮৭,৩৯১ টি জাস্ট রিডিং দিবা। তোমার হচ্ছে কি ইউনিয়ন সংখ্যা কতটি? ৪,৪০০ তোমার হচ্ছে কি তোমার ৪৮ টি হতে পারে। এটা রিং দিবা। যে বাংলাদেশের মোট জেলার সংখ্যা কতটি? ৬৪ টা মুখস্থ করতে হবে। বাংলাদেশের উপজেলার সংখ্যা কতটি রয়েছে? ৪৯৫ টা হতে পারে। এগুলোও মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করা মাস্ট একদম ম্যান্ডেটরি হয়ে গেছে। মুখস্থ করবা যে সর্বশেষ কক্সবাজার ঈদগাহ, মাদারীপুর বাসা এবং সুনামগঞ্জ মধ্যনগর হতে পারে। বাংলাদেশের পৌরসভার সংখ্যা কতটি? ৩৩০ টি। সর্বশেষ হচ্ছে শ্যামনগর এবং সাতক্ষীরা মুখস্থ করবা। বাংলাদেশের পুলিশ থানা বা তোমার পড়তে প্রয়োজন হবে না। বিদেশে বাংলাদেশের দূতাবাস আছে তোমার হচ্ছে ৮১ টা এবং বাংলাদেশের দূতাবাস আছে তোমার হচ্ছে কি ৫১ টি রয়েছে। তাহলে এটা ইম্পোর্টেন্ট। এই পয়েন্টটা আসলে ইম্পোর্টেন্ট যে তোমার হচ্ছে কি বাংলাদেশের দূতাবাস আছে কি আসেনি? আছে। সেটা হচ্ছে কি
81টি দেশ আছে। আর বাংলাদেশের দূতাবাস রয়েছে তোমার হচ্ছে কি 51টি দেশে রয়েছে বলতে বোঝানো হয়ে থাকে। তাহলে এটাও ইম্পোর্টেন্ট, ঠিক আছে না? এইগুলো পয়েন্টগুলো অনেক, অনেক ইম্পোর্টেন্ট ভাইয়া পড়ে আর সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাসটা করে নাও। দেখবা এখান থেকে আর তোমার কোনো কনফিউশন থাকবে না। তারপর চলে আসলাম যে তারপর আমরা বাংলাদেশের ছিটমহল সম্পর্কে আমরা কি করব? আলোচনা করব যে বাংলাদেশের ছিটমহলটা আসলে তোমার হচ্ছে কোন, কোন উপাদান দিয়ে গঠিত? ছিটমহল এনক্লেভ বলা হয় যে ছিটমহল দ্বারা এমন অঞ্চল বা তোমার হচ্ছে ভূখণ্ডকে বোঝায় যা একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ড অভ্যন্তরে বিচ্ছিন্ন অবস্থা অবস্থিত কোনো তোমার স্থায়ী সারণীকে এলাকা বোঝানো হয় থাকে। আমরা পড়ব না। বাংলাদেশে ভারতের ছিটমহল সংখ্যা রয়েছে ১১৮টা। ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল রয়েছে ৫১টি এবং সবচেয়ে বেশি ছিটমহল আছে লালমনিরহাটে। তাহলে এই কয়টা পয়েন্ট মুখস্থ করে নিবা। তারপর নিবা তোমরা বাংলাদেশে ভারতের ছিটমহলগুলো অবস্থানগুলো হচ্ছে কি ট্রিক মনে রাখবা যে নাল, নীল, পঞ্চ, পুরী অর্থাৎ নতে হচ্ছে কি লালমনিরহাট। সেখানে তোমার হচ্ছে কি ৫১টি তোমার ছিটমহল থাকতে পারে। নীলফামারীতে ৪টি, পঞ্চগড়ে তোমার হচ্ছে ৩৬টি, তারপরে এদিকে দেওয়া আছে তোমার কুড়িগ্রামে ১২টি এবং তোমার হচ্ছে কি তোমার মোট ছিটমহল সংখ্যা কতটি? তোমার ১১১টি হতে পারে। তাহলে আমরা আরেকবার রিভিশন দিয়ে দিই। তাহলে এখানে তোমার হচ্ছে কি ছিটমহল সংখ্যা মুখস্থ করবা যে নীল, পঞ্চগড়, নতে নীলফামারী, তারপর তোমার হচ্ছে কি নীলফামারী কতটি ছিটমহল রয়েছে? ৫৯টি। সে তোমার হচ্ছে কি নীলফামারী না লালমনিরহাটে ৫৯টা, নীলফামারীতে রয়েছে ৪টা। তাহলে কয়টা আছে? ৪টা আছে। তারপর হচ্ছে পঞ্চগড়ে আছে ৩৬টা, এটা মুখস্থ করে নেব আমরা। তারপর কুড়িগ্রামে আছে কয়টা? কুড়িগ্রামে আছে তোমার ১২টা এবং মোট ছিটমহল সংখ্যা কতটি হতে পারে? ১০০ তোমার ১১টি হতে পারে। একদম ইম্পোর্টেন্ট, একদম আমাদের কি করতে হবে? মাস্ট রিভিশন নিতে হবে। তারপর ভারতের অভ্যন্তরে অবস্থিত অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলোর অবস্থান নিচে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ৪৭টি, জলপাই এবং তোমার হচ্ছে কি তোমার জলপাইতে ৪টি অবস্থিত। জাস্ট রিং দিবা এই পয়েন্টটা জাস্ট রিং দিলে হয়ে যাবে। তারপর কি বেড়িবাড়ি অবস্থা বাংলাদেশের পশ্চিম জেলায় ৩ বিঘা করিডোর হলো বাংলাদেশের ভারতের সীমান্তের একটি স্বতন্ত্র ভূমি যার ভারতের মালিকানাধীন ৩ বিঘা অবস্থিত। ১৯১২ সালে সেপ্টেম্বরে বাংলাদেশে তোমার হচ্ছে কি দহগ্রাম আঙ্গুর পোতা ছিটিয়ে মহলের তোমার যাতায়াত সুবিধার্থে এটি বাংলাদেশে ইজারার মাধ্যমে দেখা হয়। তাহলে কিসের মাধ্যমে করতে পারে? ইজারার মাধ্যমে দেখা যেতে পারে। সেটা কি? উম তোমার হচ্ছে কি তোমার আঙ্গুরের পোতা ছিটমহল নামে পরিচিত হতে পারে। এখান থেকে এতটুকু মুখস্থ করবা। তারপর চলে আসা হচ্ছে দহগ্রাম আঙ্গুর পোতা ছিটমহল অবস্থান হলো বাংলাদেশের লালমনিরহাটে। তাহলে যদি আমি কখনো কোশ্চেন করি যে তোমার হচ্ছে বাংলাদেশের লালমনিরহাটে অবস্থিত কি? এই যে দহগ্রাম আঙ্গুর পোতা, তাহলে দহগ্রাম আঙ্গুর পোতা কোথায় অবস্থিত? বাংলাদেশের লালমনিরহাটে অবস্থিত। এখান থেকে এতটুকু মুখস্থ করবো আমরা। বাংলাদেশে তার আঙ্গুর পোতা ছিটমহল যোগাযোগের জন্য ব্যবহৃত করিডোর ৩ বিঘা করিডোর নামে পরিচিত। তো আমাদের তোমার হচ্ছে কি আমাদের ইনভাইট করতে হবে এবং আমাদের সেখানে যেতেই হবে। ঠিক আছে না? ৩ বিঘা করিডোর যদি তুমি দেখতে পারো তাহলে আর কিছুই লাগে না। তো আমরা পড়ার পাশাপাশি আমরা কি সুন্দরভাবে ঘোরাঘুরিও করবো। কেননা ঘোরাঘুরিটা তোমার স্বাস্থ্যের জন্য একটু উপকার। মনের দিক দিয়েও তুমি ফ্রেশ হবা। তো মাঝে, মাঝে যদি পড়তে, পড়তে একদম তোমার বিরক্ত লাগে তাহলে অবশ্যই কি করবা? অবশ্যই কিছু খাবা, খেতে বাইরের বুকে হেঁটে এসে আবার পড়তে বসবা। ৩ বিঘা করিডোর আয়তন কত কিলোমিটার পর্যন্ত কত মিটার হতে পারে? ১৭৮.৮৬ মিটার হতে পারে। তারপর আমার চলে আসলাম যে বাংলাদেশে ভারত সীমান্ত চুক্তি মুজিব ইন্দিরা চুক্তি নামে পরিচিত। তাহলে তোমার এখানে ১৬ই মে তোমার হচ্ছে ১৯৭৪ তোমার ১৯৭৪ সালে স্বাক্ষরিত হয়। আ যুক্তি অনুযায়ী বাংলাদেশকে ৩ বিঘা করিডোর এবং ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করা হয়। বাংলাদেশ চুক্তি এবং ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় পহেলা তোমার আগস্ট ২০১৫ সালে। তাহলে এই যতটুকু আমরা পড়লাম না কারণ ততটুকু তোমার হচ্ছে কি সুন্দরভাবে কভার করে নিলে হয়ে যাবে। যে এখানে তোমার হচ্ছে তোমার এই পয়েন্টটা পড়লাম। এই পয়েন্টটা তোমার হচ্ছে কি দেওয়া আছে তোমার হচ্ছে কি আয়তন হচ্ছে কি ১,০০,০০০ তোমার হচ্ছে কি তোমার ১০০ 78.তোমার 86 মিটার দেওয়া আছে এবং সেটা মুজিব ইন্ডিকা নামে পরিচিত এবং সালটা মুক্ত করবা যে ১৬ই মে ১৯৭৪ সালে এটা আবিষ্কার করা হয় এবং বাংলাদেশে তোমার হচ্ছে কি ছিটমহল এবং চুক্তি আবিষ্কার তোমার পারমিশন পাওয়া হয় তোমার হচ্ছে কি তোমার পহেলাই আগস্ট ২০২৫ সালে। তাহলে আমরা এতটুকু আমরা সম্পর্কে জানলাম। তারপর আমরা চলে আসবো যে বাংলাদেশে ভূ-প্রকৃতি সম্পর্কে আমরা কি করব? সুন্দরভাবে আলোচনা করব যে বাংলাদেশে ভূ-প্রকৃতি আমাদের আসলে কি বলছে। তো চলো আমরা পড়ে নিই যে প্রকৃতিতে কি বলছে বাংলাদেশের ভূ-প্রকৃতি যে আমরা এখন পড়বো তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা যে আমাদের যা কিছু আসে তাই নিয়ে পরিবেশ তোমার নরওয়ে ভাই সহ সুন্দর ভাই দিয়ে তোমার হচ্ছে কি দ্বিতীয় পড়ো। তোমার চলে আসলাম যে ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশের ৩ ভাগে বিভক্ত হতে পারে। কয় ভাগে হতে পারে? ৩ ভাগে। একটা হচ্ছে কি টারশিয়ানের তোমার হচ্ছে যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিয়ান সোপানসমূহ এবং কি সম্প্রতিকালের প্লাবনসমূহ। ইটস ওকে তাহলে কি? তারপর টারশিয়ার যুগের পাহাড় সময়ের মোট বনভূমি কত পার্সেন্ট এলাকা নিয়ে গঠিত? ১২% এলাকা নিয়ে গঠিত হতে পারে। এই পাহাড়গুলো দুভাগে বিভক্ত হতে পারে। একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম এবং পশ্চিমের পাহাড়সমূহ যেটা কি রাঙ্গামাটি, তারপর কি হতে পারে? সেখানে কি কি আছে? রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম জেলা সরাসরি নিয়ে গঠিত। এই পাহাড়গুলো টিবি নামে পরিচিত। তাহলে কি এই পাহাড়গুলো কি নামে পরিচিত? টি ডিবি নামে পরিচিত হতে পারে। তাহলে কি এর উচ্চতা কত মিটার পর্যন্ত হতে পারে? ৬১০ মিটার পর্যন্ত হতে পারে। তাহলে আমরা সুন্দরভাবে পড়ে নেব। তারপর নেক্সট আমরা চলে আসি। নেক্সট এখানে কি বলছে যে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে পাহাড়সমূহ ময়মনসিংহ, নেত্রকোনা জেলা, উত্তরাংশ, সিলেট
জেলার উত্তর এবং দক্ষিণ-পূর্ব অংশ এবং হচ্ছে গিয়ে মৌলভীবাজার বা হবিগঞ্জ জেলার দক্ষিণে পাহাড়সমূহ এর অন্তর্ভুক্ত হতে পারে। এই অঞ্চলে পাহাড়গুলো যেমন হচ্ছে গিয়ে টিলা নামে পরিচিত, উচ্চতা হচ্ছে ২০০ তোমার ৭৮ মিটার, তোমার হচ্ছে বেশি হতে পারে না। তাহলে এখানে আমরা সামনে বললাম যে তোমার হচ্ছে গিয়ে এটা তোমার ৬১০ মধ্যে তোমার প্লাস থাকবে। আর এটা আবার বলছে তোমার হচ্ছে কি মানে তোমার ২৮৮ এর নিচে থাকবে না। তাহলে আমরা এখান থেকে আমরা যতটুকু আন্ডারলাইন করে দিলাম না কারণ সুন্দরভাবে কভার করে নিবা। আর এখান থেকে আমার কাজ নাই। তো সুন্দরভাবে আমরা আসতে পারি। তারপর এখান থেকে আমরা এতটুকু পড়ে নিব। তারপর চলে আসো। যে তোমার টিলার যে টিলা নামে পরিচিত তোমার হচ্ছে কি এই তোমার কি তোমার এই পর্যায় সহ তোমার কি এই তোমার আ নাম অনুসারে তোমার বা পাহাড়সমূহ অনুসারে তাহলে আমরা এই পেজটা আমরা সুন্দরভাবে আমরা কি করলাম কভার করে দিলাম। তারপর নেক্সট পেজ এখন আমরা চলে যাবো। নেক্সট এখানে কি বলছে প্লাই এক্সটেনশন সোপানসমূহ বলছে এদেরকে আমরা ৩ ভাগে ভাগ করা যেতে পারে। একটা তোমার হচ্ছে কি একটা কোন ভাগ করা যেতে পারে বলো? একটা হচ্ছে তোমার হচ্ছে কি বরেন্দ্র বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ যার আয়তন হচ্ছে কি তোমার ৯০০ ৯,৩০০ তোমার ২০ বর্গ কিলোমিটার। তো এটাও তোমার মাস্ট মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে গিয়ে মধুপুর এবং ভাওয়ালগড় টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলায় অবস্থিত। মধুপুর গাজীপুর আ ঘ ভাওয়ালগড় হতে পারে। তাহলে এখান থেকে মনে রাখবা যে ২ টা বান্ধবী। আয়তনে তোমার হচ্ছে কি মানে তোমার হচ্ছে কি ৪,১০৩ বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে। লালমনিরহাট তোমার হচ্ছে কুমিল্লা হাতিয়া শহর থেকে থেকে তোমার ৮ কিলোমিটার পশ্চিমে। লালমাই থেকে তোমার হচ্ছে কি ময়নামতি পর্যন্ত বিস্তৃত। আয়তনে তোমার হচ্ছে ৩০০ তোমার হচ্ছে ৩৪ বর্গ কিলোমিটার বিস্তৃত হতে পারে। তাহলে এটা তোমার মুখস্থ করতে হবে যে এর আয়তনের মান ৩৪ বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বাংলাদেশের বৃহত্তম সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম উঁচু পাহাড়ের নাম হচ্ছে তোমার হচ্ছে কি তোমার ময়মনসিংহ গারো পাহাড়। বাংলাদেশের পূর্ব সাগর গর্তে নিমজ্জিত ছিল প্রমাণ চুনাপাথর খনি। বাংলাদেশের পাহাড়ি এলাকার তোমার গড় উচ্চতা হচ্ছে কি তোমার ২,৫৫০ থেকে কি ফুট হতে পারে। বেঙ্গল ফ্যানটা কি? বেঙ্গল বঙ্গোপসাগরে অবস্থিত একটি গিরিখাত। ঠিক আছে না? বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম ও রহস্যময় স্থানকে বলা হয় সোয়াচ অফ নৌকান বলা হয়। তাহলে এখান থেকে আমরা এই পাঁচটা থেকে আমরা এতটুকু সম্পর্কে আলোচনা করলাম। তারপর চলে আসো যে বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু বলছে তার আবহাওয়া কি হতে পারে? উষ্ণতম তোমার জেলা কি? রাজশাহী অনেক ইম্পোর্টেন্ট। শীতলতম জেলা হচ্ছে সিলেট। উষ্ণতম স্থান হচ্ছে তোমার নাটোরের লালপুর। শীতলতম স্থান হচ্ছে কি শ্রীমঙ্গল হতে পারে এবং মৌলভীবাজার হতে পারে। তাহলে উষ্ণ উষ্ণ মাস এপ্রিল, শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়? তোমার হচ্ছে কি সর্বোচ্চ বৃষ্টিপাত সংঘটিত হয় সিলেটের লালখালীতে এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরে, লালপুরে। বাংলাদেশের জলবায়ু তোমার হচ্ছে সমভাবাপন্ন, নাতিশীতোষ্ণ ইম্পোর্টেন্ট সবগুলো ইম্পোর্টেন্ট। তোমার হচ্ছে কি মৌসুমী বায়ুর প্রবাহ বৃদ্ধি বৃষ্টিপাত হয় নতুন থেকে তোমার জুন থেকে অক্টোবর মাসের মধ্যে জেনে নিবা। শীতকালে বায়ু প্রবাহ তোমার হচ্ছে বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে প্রবাহিত হতে পারে। আন্তর্জাতিক ঋতু হচ্ছে ৪ টা। আন্তর্জাতিক ঋতু কয়টা ভাগে পড়ে? ৪ টা। সেগুলো হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। বাংলাদেশের ঋতুরাজাকে বসন্ত, বাংলাদেশের স্বতন্ত্র তোমার হচ্ছে ঋতুকে বর্ষাকাল। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সেন্টিমিটার হতে পারে? ২০৩ সেন্টিমিটার হতে পারে এবং ঢাকা প্রতিবাদ স্থান তোমার হলো চিলিস অফ তোমার নৌকায়ন প্রশান্ত মহাসাগর। তাহলে এই কোশ্চেনটা তোমার হচ্ছে কি বিসিএস ভর্তি পরীক্ষায় চলে আসছে। বিসিএস ভর্তি পরীক্ষায় চলে আসলো। তো এটা হচ্ছে কি একদম ইম্পোর্টেন্ট বা সেক্ষেত্রে তোমার এটা ইনফিনিটি স্টেটমেন্ট। তো যাই পড়াচ্ছি না কেন তাই সুন্দরভাবে কভার করে নিবা। এবং যাই দাগাই দিলাম না সুন্দরভাবে আমরা কি করব? সুন্দরভাবে কভার করে নিব। এখন যতটুকু তোমার কনফিউশন থাকা দরকার ততটুকু আমি তোমাদের সলভ করে দিলাম। আমাদের তোমার ক্লাসগুলো থাকবে তোমার কম্প্যাক্ট বেস তোমার ক্লাস থাকবে এবং সুন্দরভাবে আমরা কি করব? সুন্দরভাবে শেষ করে দেব। ঠিক আছে না? তো আমরা যথেষ্ট পরিমাণে আমরা অ্যালার্ট থাকবো এবং সুন্দরভাবে শেষ করে দেব। তো আমরা তোমার কি আজকে তোমার বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুটার পার্টটা আমরা শেষ করে দিই। তারপর আমরা নিচে আমরা তোমার ক্লাস 2 তে আমরা নিচের পার্টটা সুন্দরভাবে কভার করে নিব। তাহলে এখানে কি বলছে নেক্সট পার্টে কি বলছে? যে প্রতিপাদ স্থান কোন স্থানের সঠিক বিপরীত স্থানকে ওই স্থানে প্রতিপাদ স্থান বলা হয়। অর্থাৎ কোন নির্দিষ্ট স্থান হতে পৃথিবীর কেন্দ্র ভেদ করে যদি কোন সরলরেখা টানা হয় তা পৃথিবীর উপর যে প্রান্তে ভেদ করবে তা প্রতিপাদ স্থান নামে পরিচিত। জাস্ট গো ফর রিডিং। ঠিক আছে না? তুমি নিজ দায়িত্বে সুন্দরভাবে কি দিবা? সুন্দরভাবে রিডিং দিলেই একদম হয়ে যাবে। আর তোমাকে এখানে কিছু মুখস্থ করতে হবে না বা পড়তে হবে না। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র ৪টি হয়েছে একটা ঢাকা, একটা পতেঙ্গা, একটা কক্সবাজার, একটা পটুয়াখালী, একটা গেপুপাড়া হতে পারে। তাহলে অনেক ইম্পোর্টেন্ট সুন্দরভাবে কি করবা? তোমার এডমিশন জন্য দাগায় নিবা। বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ কিন্তু রয়েছে তোমার হচ্ছে ৪ টি রয়েছে। সেগুলো চট্টগ্রাম, ঢাকা, রংপুর এবং সিলেট রয়েছে। তারপরে স্পারসো। স্পারসো পূর্ণ কি স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন হতে পারে। মহাকাশ গবেষণা বা দূ দন দূর অনুবাদ তোমার হচ্ছে কি অনুধাবন কেন্দ্র। বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় এবং দুর্যোগ তোমার হচ্ছে পূর্বাভাস কেন্দ্র বলা হয়। দিতে পারে। তাহলে আমরা এখান থেকে এতটুকু মুখস্থ করব যে বাংলাদেশে দুর্যোগ প্রবণ এলাকা হতে পারে। তাই স্পারসো প্রতিষ্ঠা করা হয় কত সালে? ১৮৮০ সালে। তোমার সংস্থা প্রতিরক্ষা তোমার মন্ত্রণালয়ের অধীনে ঢাকায় আগরগাঁয়ে অবস্থিত। তাহলে স্পারসো তোমার হচ্ছে কি কোথায় অবস্থিত হতে পারে? এটা কার মন্ত্রণালয়ের অধীনে হতে পারে? এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে তোমার অধিকার হতে পারে। তাহলে এখান থেকে এইরকম করে কোশ্চেনটা তোমার চলে আসছে। তো এই পয়েন্টটা ইম্পোর্টেন্ট। সেটা কত সালে প্রতিষ্ঠিত হতে পারে? ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হতে পারে। কে স্পারসো পূর্ববিপ্লব কি স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট তোমার থেকে রিজনিং অর্গানাইজেশন। তাহলে এটা স্পেলিংটা মুখস্থ করো। বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তাহলে তোমার কোশ্চেন কখনো আসলে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর কার অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তারপর হচ্ছে সর্বোত্তরে কি রয়েছে? পঞ্চগড় সাগর। তারপর হচ্ছে নীল চাষের জন্য তোমার হচ্ছে নীলফামারী বিখ্যাত। তাহলে নীল চাষের জন্য কে বিখ্যাত? নীলফামারী বিখ্যাত হতে পারে। তারপর তোমার হচ্ছে আর্সেনিক আক্রান্ত জেলার নাম কি? চাঁপাইনবাবগঞ্জ, নাটোরের লালপুর উষ্ণতম স্থান,
রাজশাহী উষ্ণতম স্থান থেকে সিল্ক ইউনিভার্সিটি বলা হয় ইম্পোর্টেন্ট। খুলনাতে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয়। নিরক্ষ মুক্ত তোমার ১ম জেলা হচ্ছে মাগুরা পড়তে হবে। তবে গাজীপুরে সর্বশেষ সাধারণত গঠিত হতে পারে। পটুয়াখালীতে তোমার হচ্ছে কি সাগরকন্যা, তোমার খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত, পায়রা বন্দর তৈরি হয়। দ্বীপ জেলা হলো ভোলা। সিলেটের উষ্ণতম জেলা হচ্ছে আ সিলেট উষ্ণতম জেলার নামে পরিচিত বা সবচেয়ে বেশি চা বাগান থাকে মৌলভীবাজারে। মাধবকুণ্ড এবং হামহাম জলপ্রপাত মৌলভীবাজারে অবস্থিত। বাংলাদেশে প্রবেশদ্বার হলো চট্টগ্রাম এবং বাংলাদেশের মোট আবহাওয়া সতর্ক সংকেত কতটি হতে পারে? ১৫টা হতে পারে এবং সমুদ্র বন্দরে তোমার হচ্ছে কি ১১টি নদী বন্দর এবং ৪টি তোমার হচ্ছে কি সংকেত রয়েছে। তাহলে আমরা এখান থেকে যতটুকু পড়লাম না কেন ভাইয়ার সঙ্গে সুন্দরভাবে আমরা কভার করে দেব এবং সুন্দরভাবে নোট ডাউন করে নিবা। ঠিক আছে না? বিশেষ করে তোমার হচ্ছে কি এই যে তোমার কুয়েত সিটি এটা মুখস্থ করে নিবা। তারপর সিল্ক সিটি বলা হয় এটা মুখস্থ করতে হবে। তারপর তোমার হচ্ছে কি মানে শীতলতম স্থান বলা হয় এটা মুখস্থ করতে হবে এবং দ্বীপ হচ্ছে ভোলা এবং চা বাগান ব্যবহৃত হয় কেন? এখান থেকে আমরা তোমার সুন্দরভাবে আমরা কি করবো যতটুকু আজকে কভার করে দেওয়া সম্ভব না কেন আমরা সুন্দরভাবে কভার করে নিলাম। অতি শীঘ্রই তোমার থেকে একটা হাবিব ভাইয়া তোমার নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসতেছি। তো ওভারঅল আমরা আজকে যতটুকু পড়লাম না কেন কতটুকু পড়ছি আমরা অনেকটুকু পড়ছি। যে দেখো এই পেজটা পড়ছি, এই পেজটা পড়ছি, এগুলা পড়ছি। তো আমরা যতটুকু পড়লাম না কেন সুন্দরভাবে তুমি না নিজ দায়িত্বে সুন্দরভাবে নোট করে নিবা এবং পার্সোনাল প্রাইভেট গ্রুপে তোমরা অবশ্যই কি জানাবা। ঠিক আছে না ভাইয়া? আমরা তোমার থেকে টপিকগুলো পড়ছি। তারপর আমি নেক্সট ডেতে তোমাদের সুন্দরভাবে লিঙ্ক তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক তোমার থেকে দিয়ে দেব। তোমরা সুন্দরভাবে রেজাল্ট দিবা। তো ওভারঅল ভাইয়া-আপুরা তোমাদের ইম্পোর্টেন্ট সময় দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মে অসংখ্য ধন্যবাদ। আ তো আমরা সুন্দরভাবে ক্লাসটা করে নিলাম। এমনইভাবে তোমরা সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাস করে নিবা। এতটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো ওভারঅল আ আমরা নিজের যত্ন নিব এবং বাবা-মার প্রতি একটু যত্নশীল হব। ঠিক আছে? কারণ বাবা-মা দিন শেষে তোমার ভালো চায় এবং তোমাকে নিয়ে ভাবে। তো আমরা সুন্দরভাবে বাবা-মার প্রতি আমরা ভালো হচ্ছে কি ব্যবহার দেখাবো এবং সুন্দরভাবে তাদের কথা মেনে চলার চেষ্টা করব। তো ওভারঅল আমরা আজকে এতটুকু রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।